দর্শক, জাগো নিউজের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আমাদের সঙ্গে আজ এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক আয়াতুল্লাহ বেহেশতি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট শেখ নাজমুস সাকিব। আপনাদের আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনীতি, বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের অবস্থান এবং জুলাই বিপ্লবীদের নিয়ে। বেহেশতি ভাই, আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আজ সকালে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণের পর আগামী ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে, এই মুহূর্তে এই মৃত্যু রাজনীতির মাঠে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? প্রথমেই ধন্যবাদ আপনাকে এবং আমি আপনাদের জাগো নিউজ 24 আজকে প্ল্যাটফর্মকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। দেখুন, মূলত বিষয়টি হচ্ছে যে আমি যদি বলি দেশ নেত্রী, অর্থাৎ উনি নির্দিষ্ট কোনো দলের নেত্রী নয়, উনি সারা বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি জনগণের সবার নেত্রী। এবং ওনার মৃত্যুতে আমি শোক জ্ঞাপন করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যুর বিষয়টি আসলে যখন থেকে উনি ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছিলেন এবং ওনাকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হলো, এর কিছুদিন পরেই কিন্তু অলমোস্ট বলে দেওয়া হয়েছিল ক্লিনিক্যাল ডেথ বলে একটা শব্দ বারবার চলে আসছিল এবং তার সংকটাপন্ন অবস্থায় আমরা এটা ধারণা করেই নিয়েছিলাম যে কোনো মুহূর্তে হয়তো আমরা কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো সংবাদ শুনতে পাবো। তো সেই সময়টা কিন্তু খুব একটা যে বেশি সময় ছিল সেটাও কিন্তু না, আবার অনেক কম সময় সেটিও কিন্তু না। এই নির্বাচনকালীন সময়ের মধ্যে আমরা অলমোস্ট ধরে নিতেই পারছিলাম যে উনি হয়তো বা যে কোনো সময় আমাদের ছেড়ে চলে যাবেন। তো সেই জায়গা থেকে এটা কিন্তু একটা প্রিপারেশন বলা যেতে পারে যে অলমোস্ট আমরা জেনে যাচ্ছি যে হোয়াট ইজ অ্যাবাউট টু বি হ্যাপেন্ড। তো এই জায়গা থেকে আসলে একই সাথে তারেক রহমান, ওনার সুযোগ্য পুত্র, উনি দেশে আসলেন। সেটার মাধ্যমে অ্যাটলিস্ট এতটুকু আমরা বুঝতে পারলাম যে আমাদের নির্বাচনের যে বিষয়টি অর্থাৎ গণতান্ত্রিক যে ধারা ছিল সেটি আসলে শঙ্কামুক্ত হলো। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে না যে আমরা অলরেডি ইতিমধ্যে দেখতে পেয়েছি যে তার অল্টারনেটিভ কিছু প্রার্থী দাঁড় করানো হয়েছে সেই জায়গাগুলো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে নির্বাচনকালীন বা রাজনৈতিক ধারার ক্ষেত্রে এটা খুব একটা এফেক্ট পড়বে। কিন্তু দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে মনোবল বলে একটা ব্যাপার থাকে। উনি তো একজন গার্ডিয়ান পুরো সকল নেতাকর্মীর উপরে, অর্থাৎ উনি যেই 16 বছর বা দীর্ঘ সময় যে ফাইটটা স্বৈরাচারের এগেনস্টে দিয়েছেন এবং সারা দেশের জনগণ মানুষের নেতা হিসেবে, নেত্রী হিসেবে উনি আবির্ভূত হয়েছেন। বলা হচ্ছে যে একজন গৃহিণী থেকে দেশ নেত্রী বা হচ্ছে একটা নির্দিষ্ট দল, শুধু দলই নয়, উনি আমাদের গণতান্ত্রিক ধারা রক্ষায়, আমি এর আগেও দেখেছি যে অস্ট্রেলিয়াতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওনাকে গণতান্ত্রিক ধারার একমাত্র নারী নেতৃত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি স্পষ্টভাবে বলতে পারি এটা অনেক বড় একটা ইররিপারেবল লস অ্যাজ আ হোল নেশন। কিন্তু আমার মনে হয় না যে এটা ইলেকশন ঠেকিয়ে দেওয়ার মতো বা ইলেকশনে আমাদের ইলেকশন বানচাল হতে পারে সেরকম কোনো অবস্থার সৃষ্টি করবে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে হায়াত মত সব আল্লাহর হাতে। তো সেই জায়গা থেকে যে কোনো সময় যে কারো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বা মৃত্যুর ডাক চলে আসতে পারে। গতকালকে জামাতের একজন নেতাও মারা গিয়েছে, তো ওনার ইন্তেকাল হয়েছে। তো ওনার জায়গা থেকে ওনার যে ক্ষুদ্র পরিসরে বা ওনার যে বৃহৎ পরিসরে ওনার যে নেতাকর্মী যারা আছে তারা অবশ্যই এফেক্টেড হবে। কিন্তু তাই বলে দেশের মানুষ বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে এই অবস্থাকে কেন্দ্র করে আসলে কোনোভাবেই আমাদের এই নির্বাচন বানচালের কোনো সুযোগ নাই, বা নির্বাচন আসলে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, দেশের যে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য গণতান্ত্রিক ধারা অর্থাৎ নির্বাচন অবশ্যই অবশ্যম্ভাবী। তো সেটিকে আসলে গৌণ করে দেখার কোনো সুযোগ নেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটি সেই অর্থে রাজনৈতিক জায়গা থেকে যেটার আমরা অলরেডি ফলাফল অনেক আগে থেকে জেনে আসছি, যে ওনার অবস্থান সম্পর্কে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছিলাম, ওনার ডক্টর এবং হচ্ছে মিডিয়া থেকে প্রতিনিয়ত ওনার আপডেটটা জানানো হচ্ছিল। তো সেই জায়গা থেকে আমরা এটা অলরেডি জনগণের কাছে একটা বার্তা দিয়ে দেওয়া হচ্ছিল। তো সেই জায়গা থেকে আমার আসলে এতটুকু ধারণা যে এটি আসলে বৃহৎ পরিসরে সেই অর্থে কোনো আমার মনে হয় না প্রভাব রাখবে। এখন এটাকে কেন্দ্র করে, এটাকে ক্যাশ করে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে যে আমাদের একজন নেত্রী চলে গিয়েছেন, তো ওনার ক্ষতিপূরণ হয়তো বা আমরা করা সম্ভব না, কিন্তু এই লসটাকে কাটিয়ে ওঠার জন্য দ্বিগুণ তিনগুণ উদ্যমে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো যে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা শূন্যতা তৈরি হয়ে গেছে। একজন গার্ডিয়ান চলে গেলেন আমাদের ছেড়ে, তা পূরণে আসলে তার সুযোগ্য পুত্র তারেক রহমানের সামনে আসলে প্রধান চ্যালেঞ্জ কি কি আসতে পারে বলে আপনি মনে করেন? তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন। তো এই যে শূন্যতা তৈরি হয়েছে, শূন্যতাকে
আবার ক্যাচ করতে হলে, গ্র্যাব করতে হলে তারেক রহমানকে কাজ করতে হবে। তো একটা বিষয় হয়তো আমরা বলে থাকি যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, যেটা সবসময় কাজ করে না। তবে একটা বিষয় আমরা লক্ষ্য করি, তারেক রহমান কিন্তু দীর্ঘ 17 বছর বাইরে থাকলেও দলকে যেভাবে গুছিয়ে রেখেছে, আমার মনে হয় সেটা যথেষ্ট হবে এই শূন্যতাকে কাটিয়ে ওঠার জন্য। আরেকটা বিষয়, বেগম খালেদা জিয়া ছিলেন কিন্তু আনকম্প্রোমাইজিং একজন নেত্রী। তো এই যে আশাটা, এটা কিন্তু এখন এটার আশাটা কিন্তু তারেক রহমানকে ক্যারি করতে হবে। তো ওনার উপর একটা এক্সপেকটেশন থাকবে সকলের, তিনি যেন দেশের স্বার্থে যেন এরকম আনকম্প্রোমাইজিং থাকতে পারে এবং দেশের যে পালসটা আছে তাকে বুঝতে হবে। এবং আরেকটা বিষয় দেখেন, এখন একটা প্রজন্মগত রাজনৈতিক একটা ধারার পরিবর্তন হচ্ছে। সব এক্সপেক্ট করতেছে তরুণ যারা আছেন তারা যেন রাজনীতিতে আসেন। তো এই জিনিসটাকে তারেক রহমানকে বুঝতে হবে, বিএনপিকে বুঝতে হবে, এবং এই দলকে পরিচালনার ক্ষেত্রে তারেক রহমানের উচিত তিনি এই দীর্ঘ সময়ে অনলাইনের মাধ্যমে হোক বা যেভাবেই হোক দলের সাথে সম্পৃক্ত ছিলেন, সেই জায়গাটা থেকে সকলকে সম্মিলিত ক্রমে তরুণ যে প্রজন্মটাকে আছে তাদেরকে রাজনীতিতে ওয়েলকাম করা এবং তাদের রাজনীতির পথটাকে সুগম করে দেওয়া। তো আমার মনে হয় তারেক রহমান যেভাবে দেশে ফিরে এসেছেন এবং তার যে বক্তব্যটা ছিল, তার একটা প্ল্যান আছে এবং সে দেশের জনগণকে নিয়ে এই প্ল্যানটা এক্সিকিউট করতে চায়, সেক্ষেত্রে মনে হয় বেগম খালেদা জিয়া প্রয়াত এই আজকেই মারা গেলেন, সো ওনার শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ এবং আগামীর বাংলাদেশের জন্য সম্ভাবনা কিছু করতে পারবেন। আমি যদি একটু বেহেশতি ভাইয়ের কাছে জানতে চাই, আপনার কি মনে হয় যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান আসলে ইতিহাস কিভাবে মনে রাখবে? আসলে ইতিহাস তো অলরেডি আমার মনে হয় রচনা হয়ে গিয়েছে। তো 15 বছর যাকে জেলখানায় আবদ্ধ রেখে, গৃহবন্দী রেখে, আমি যে কোনো ওয়েতেই বলি, তার উপর এক ধরনের নির্মম একটা টর্চার চালানো হয়েছে। সিস্টেমেটিক টর্চার বলেন বা ডিরেক্ট ইনডিরেক্টলি যেভাবে আপনি উল্লেখ করেন। তো এই টর্চারের পরে এই 15 বছর যার নাম মুখে নিলে, যাকে মিডিয়াতে আনলে, মিডিয়াতে তার সম্বন্ধে কথা বললে, তাদের সমর্থককে বা সমর্থক গোষ্ঠী বা অ্যাক্টিভিস্ট যাদেরকে কথা বললে, কেউ ওনার বিষয়ে কোনো একটা টু শব্দ করলেও তাদেরকে এক ধরনের টর্চারের মধ্যে রাখা হতো। এই মানুষটি আজকে 15 বছর পরে বা 16 বছর পরেও দেখুন, ওনাকে কিন্তু জনগণ ওনার সম্মান বা কেউ কিন্তু ন্যূনতম কোনো এতটুকু ত্রুটি বিচ্যুতি হয় নাই সেটা রক্ষা করতে, সেটা সমুন্নত রাখতে। তো সেই অবস্থান থেকে আসলে এটা বলার অপেক্ষাই রাখে না যে ইতিহাস তাকে কিভাবে মূল্যায়ন করবে। এবং ওনাকে আপসহীন নেত্রী, এবং বলা হচ্ছে যে শুধু দেশ নেত্রী না, মানে শুধু একটা নির্দিষ্ট দলের নেত্রী না, উনি সম্পূর্ণ দেশের বা জাতির নেত্রী আর কি। সেই জায়গা থেকে আসলে ইতিহাসের জায়গা তো ওনাকে অবশ্যই ওভাবে মূল্যায়ন করবে। আপসহীনতার যেই দৃষ্টান্ত উনি স্থাপন করে রেখে গিয়েছেন, সেই জায়গা থেকে এটা বারবার আমাদেরকে জানান দিবে, আমাদের ফিউচার জেনারেশন এখান থেকে ইন্সপায়ার্ড হবে এতটুকু যে আমার দেশের ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে আমরা সবসময় আপসহীন থাকতে হবে। এবং এটা তো আমাদের জন্য বটেই, যারা ওনার হয়তো বা দল ফলো করছি না বা ওনার দলের কোনো অংশ না, কিন্তু বৃহৎ আকার বাংলাদেশের সব থেকে বড় দুটি দলের মধ্যে একটি বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আমরা বিভিন্ন সময় দেখেছি পলিটিক্যাল ক্লাসগুলোর কারণে ছাত্র সংগঠনগুলো বলি বিশেষ করে, তরুণরাই তো প্রধান শক্তি, প্রধান চালিকা শক্তি, তাদের জায়গা থেকে তারা অনেক ত্রুটি বিচ্যুতি করে ফেলে। তো এই ধরনের লিগেসি একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য বা একটা পলিটিক্যাল পার্টির জন্য সব থেকে বড় উপজীব্য। আমি যদি অন্যথায় বলি যে আমাদের প্রিভিয়াস 16 বছর যে ফ্যাসিস্ট রেজিম এটা ছিল, যেখান থেকে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কথা বলেছি বা স্বৈরাচারীর যারা দোষর ছিল তাদের বিরুদ্ধে আমরা যেভাবে কথা বলেছি, ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে তো ইতিহাসে আস্ত করে নিক্ষেপ করবে। অন্যদিকে এই দলটির এত বড় একটি লিগেসি রেখেই উনি দুনিয়া ছাড়লেন। তো এর মতো বড় আসলে ইন্সপায়ারিং আর কি হতে পারে, এটা ওনার দলের জন্য, দেশের জন্য। আবার একই সাথে আপনি দেখেন উনি ওনার পুরো এই সময়টা উনি চাইলেই দেশ কিন্তু ত্যাগ করতে পারতেন এবং ওনার সেই অপশন ছিল। উনি নেগোসিয়েশন করতে পারতেন, উনি কম্প্রোমাইজ করতে পারতেন। তো কোনো ধরনের কম্প্রোমাইজেশন ছাড়া, কম্প্রোমাইজিং একটা অবস্থার মধ্যে দিয়ে না গিয়ে উনি কারাবরণ করলেন, ওনাকে নির্মমভাবে ওনাকে অত্যাচার করা হলো। তো এই যে এটা একটা বিপ্লবী যে চিন্তাধারা, এটি আসলে সবসময় আমাদের তরুণদের জন্য সব থেকে বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তার দলের যে ছাত্র সংগঠন, তাদের প্রতি এক ধরনের বিরূপ মন্তব্য কিন্তু করা হয় বা বিরূপ একটা প্রতিক্রিয়া কিন্তু আসে। তো সেই জায়গা থেকে ওনাদের মতো প্রবীণ যারা এখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন লিগেসি রেখে, তারা কিন্তু বারবার এই জিনিসগুলোকে কিন্তু ডিমলিশিং করে যাচ্ছে এবং এইটা থেকে তাদের বারবার উঠে আসার সুযোগ আছে এখনো, যারা এখনো বিপদগামী হয়ে আছেন বা সত্যিকার অর্থে আমি যদি জাতীয়তাবাদী যদি মুখ দিয়েই বলি ভিতরে ধারণ না করি, সেই বিষয়টি কিন্তু এখান থেকে অনেক বড় একটা শিক্ষার কিন্তু অপার সম্ভাবনা রয়েছে।
তো এটিকে এখনো ক্যাশ করা সম্ভব, এবং এই জিনিসগুলো যদি আমরা ধারণ না করতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু এক স্বৈরাচারের পরবর্তী ফলাফল কিন্তু আরেক স্বৈরাচারের মধ্য দিয়ে যেতে হয়, এবং সেটা কিন্তু আমরা অলরেডি 24শে জুলাই গণঅভ্যুত্থানে দেখিয়েছি। সেই জায়গা থেকে আমার একটাই মেসেজ যে এই ইতিহাসের বাতায় উনি যেভাবে ওনাকে নিজেকে স্মরণ করে রাখতে যাচ্ছেন, সেটির জন্য তার ছাত্র সংগঠন, তার যে রাজনৈতিক দল, তাদেরকে সমানভাবে এগিয়ে আসতে হবে এবং এই লিগেসিটার ধারাটাকে অব্যাহত রাখতে হবে। 17 বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, এই ব্যাপারটিকে কিন্তু বিএনপি একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে। অবশ্যই একটি নতুন অধ্যায়ের সূচনা, তবে দেশে ফিরলেই হবে না। একটা বিষয় আমি বলতে চাই, এখন যারা তরুণ প্রজন্ম হয়তো জাতীয়বাদী বিএনপি দলের সাথে রাজনীতির সাথে যুক্ত আছে, তারা কিন্তু সরাসরিভাবে আমার মনে হয় বিএনপি রাজনীতি দেখতে পারেন নাই। তারা কোন রাজনীতি দেখেছে? 17 বছর ফ্যাসিস্ট আমলে যে রাজনীতিটা চলেছে সেটা কিন্তু তারা দেখেছে। তো ওই রকমভাবে চর্চারও কোনো সুযোগ ছিল না এই 17 বছরের মধ্যে রাজনীতি। কিন্তু একটা অবচেতন মনে কিন্তু তাদের কাছে অভ্যাস রয়ে গেছে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা কিভাবে দেশটা পরিচালনা করেছে বা ওখানকার মফস্বলের নেতারা কিভাবে শোষণ, দমন, নিপীড়ন করে গেছে। তো আমার মনে হয় এটা তারেক রহমানের জন্য একটু শক্ত হবে এটা ব্যাপারটাকে কন্ট্রোল করা, কারণ যেহেতু সরাসরি বিএনপি রাজনীতির সাথে তরুণরা সেইভাবে যুক্ত হতে পারে নাই, এবং যারা মফস্বলের যারা নেতারা আছেন তারা আওয়ামী লীগের নেতাদের কিভাবে দমন পীড়ন করে সেটা দেখে এসেছে, তারাও হয়তো ভাবতে পারে বিএনপি এত বড় একটা দল নির্বাচনের পরবর্তীতে হয়তো ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে তাদের মধ্যে এরকম একটা চেতনা তৈরি হতে পারে, দমন পীড়নের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা জেগে উঠতে পারে। তো এইটাকে কিভাবে মোকাবেলা করবে, এটা অ্যাকচুয়ালি একটা কনসার্নিং বিষয় তারেক রহমানের জন্য হবে। তবে আমি মনে করি তিনি যেভাবে এসেছেন, তার 31 দফার যে দাবিগুলো আমরা দেখেছি, তো এটা যদি বাস্তবায়ন করতে পারে, এবং জুলাই একটা কিন্তু লেসন, এটা হয়তো আওয়ামী লীগ লেসনটা নিয়ে যেতে পারে না, লেসনটা দিয়ে গেছে পরবর্তী রাজনৈতিক দলগুলোর জন্য। তো এই লেসনটা যদি উনি আসলেই নিয়ে থাকেন, তাহলে আমার মনে হবে দমন পীড়নের যে ব্যাপারটা থাকে, নেতাকর্মীদের যে একটু বিনয়ী হতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, জাতীয়তাবাদী চিন্তা নিয়ে রাজনীতি করতে হবে, এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন, তাহলে আসলেই তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। তারেক রহমান দেশে ফেরার পরে আমরা যেমন ভাষণ তার শুনেছি, আপনারা আসলে এই ভাষণটাকে কিভাবে দেখছেন? মার্টিন লুথারের একটা কথা ছিল, আই হ্যাভ এ ড্রিম। তিনি ওখান থেকে হয়তো অনুপ্রাণিত হয়ে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আসলে সম্ভাবনার বাংলাদেশের সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখার জন্য বা বাস্তবায়ন করার জন্য এখন প্ল্যান প্রয়োজন। আমার কিছু বক্তব্য আমি শুনেছি, যেমন উনি মেগা প্রজেক্টে এখন আগাতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন এডুকেশনটাকে যাতে আগানো যায়। আমি ওটাই মনে করি, মানে আমি মনে করি যে রাজনৈতিক চর্চাটাকে যদি ভালো করতে পারে তাদের ভোটার, তাদের জনগণ। এটা কেন আমি মনে করি, যখন জনগণ নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারবে এবং এটা বুঝতে পারবে যে সরকারের কাছ থেকে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া, বাস্তবায়ন করে নেয়, এটা তাদের কর্তব্যের মধ্যে পড়ে, তখন মনে হয় সরকার যারা গঠন করবেন, সরকারে বসবেন, তারা স্বেচ্ছাচারিতার পরিচয় দিতে পারবেন না বা দিয়ে বেশি দিন থাকতে পারবেন না। তো উনি এডুকেশন সেক্টর নিয়ে বেশ কিছু করেছেন। এবং আরেকটা বিষয় থাকে কৃষক, তিনি হয়তো তার বাবার কাছ থেকে অনুপ্রাণিত, জিয়াউর রহমান থেকে, কারণ উনি কৃষকদের নিয়ে অনেক রকম কাজ করেছেন, কৃষকদেরকে কিভাবে সচ্ছল করানো যায় এটা নিয়ে। তো এই বিষয়টা উনি কৃষকদের নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, যেহেতু আমাদের রিজার্ভের একটা সমস্যা আছে, বৈদেশিক মুদ্রা অনেক বড় একটা ঋণের একটা বোঝা আমাদের উপর আছে। তো আমরা যতটা উৎপাদনশীল হতে পারবো, নিজেদের চাহিদা নিজেরা মেটাতে পারবো, আমরা তত অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবো। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় উনি যে বললেন যে ওনার যে বক্তব্যগুলো শুনলাম, সেটা আমার কাছে আসানোর মনে হয় শুধুমাত্র যদি সে এটাকে এক্সিকিউট করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে সবগুলো রিফর্মের কমিশন হলেও শিক্ষা সংস্কার কমিশনের কিন্তু কোনো আমরা অগ্রগতি দেখতে পাইনি। আমাদের শিক্ষা, আমি একটা ছোট একটা উদাহরণ টেনে বলতে যাচ্ছি, আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আমি এখনো দেখতে পাই যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বিভিন্ন বইগুলোতে এখনো জাতির পিতা হিসেবে মোহনদাস করমচাঁদ গান্ধীকে দেখানো হয় অনেক জায়গায়, এবং এটি আমাদের কান্ট্রির জন্য কত বড়, বা আমাদের দেশের জন্য অ্যাজ আ সোভারেন কান্ট্রি বা অ্যাজ আ আমার সার্বভৌমত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে আমার জন্য কত বড় অপমানজনক, সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। আমাদের ইতিহাসটা আপনি যে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা যেটাই আপনি টানেন, ইতিহাস সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা, বিকজ ওইখানে আপনি এখান থেকে আপনার ইন্সপায়ারিং বা ফিউচার যে লার্নিং, এটা নিয়ে আপনি কীভাবে ইমপ্লিমেন্টেশন করবেন সেই জিনিসটা কিন্তু আসে। তো শিক্ষা সংস্কারের বিষয়ে যেটি তারেক রহমানের জায়গা থেকে উনি যেভাবে চাচ্ছেন, সেটি আসলে অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ। তো উনি যদি সত্যি অর্থে এটি ইমপ্লিমেন্ট করতে পারেন এবং সেটা যদি সম্ভব হয়, আদারওয়াইজ তো আমরা সবাই
আমি তো জানি, আমি বলতেই পারি যে আমার সংস্কার হলে কি সংস্কার লাগবে, আমার নির্বাচন কমিশন সংস্কার লাগবে, আমার শিক্ষা সংস্কার লাগবে, আমার মৌলিক যে 5টা গুণ সেটাকে, আমার 5টি যে অধিকার সেটিকে আমরা রক্ষা করার জন্য যে সংস্কার সবগুলো লাগবে। কিন্তু আসলে এইভাবে না বিষয়টি, এটি আসলে স্পেসিফিক ভাবে আবার এখানে মূল যে স্রোতটা 16 বছর যেভাবে পার্ট বাই পার্ট যেভাবে এটাকে ধ্বংস করা হয়েছে, মানে আমি তো দেখতে পেলাম যেভাবে মনে হলো যে 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাকওয়ার্ড নীতি মেনটেন করা হয়েছে। যে আমাদের প্রিভিয়াস একজন মন্ত্রী সে এসে বললো যে আজকে সৃজনশীল হবে, আজকে এমসিকিউ কিভাবে থাকবে কয়টা, পরবর্তী এসে না এটা হবে না, এটা না করে এটা দিতে হবে। এই যে বারবার সুইফট করা, আসলে কোনো রিসার্চ ছাড়াই আমি একটা ইমপ্লিমেন্টেশন করে ফেললাম, একটা আমি হচ্ছে তাদের উপর স্টুডেন্টদের উপর চাপিয়ে দিলাম। এইভাবে করলে কখনো জাতি আগাতে পারবে না, বিকজ তাদের তো আসলে সত্যিকার অর্থে দেশের দেশ যেভাবে উন্নতি হবে, জাতি হিসেবে যেভাবে উন্নত থাকবে সেটা নিয়ে চিন্তা ছিল না। তাদের জাস্ট জনগণের কাছে মানে মুখরোচক এবং জাঁকজমকপূর্ণ কিছু উপস্থাপন করতে হবে, জনগণকে জাস্ট দেখাতে হবে শো অফ করার জন্য যে আমার কান্ট্রিতে আমরা কিছু করতে যাচ্ছি। তো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। তার থেকে সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রাজনৈতিক যে ধারা, ক্যাম্পাস যে রাজনীতিটা হয় সবসময়, যেটা সেখানে আমরা এখন দেখলাম যে ডাকসু জাকসু বা এই যে বিভিন্নভাবে নির্ধারিত হচ্ছে কোনটা। আমার কাছে একটা বিষয় মনে হয় যে আসলে ক্যাম্পাস ওয়াইজ এই রাজনীতিটা কিছুটা হলে আমার মনে হয় ডিমিনিশ করা উচিত, বরং অ্যাজ আ হোল একটা সেন্ট্রালাইজ ওয়েতে আমার মনে হয় এই রাজনীতিটা আসা উচিত। ক্যাম্পাসগুলোতে যতক্ষণ না পর্যন্ত আমি আসলে এই রাজনৈতিক পরিস্থিতির আমি সংস্কার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে আমি এখানে কোনো হোপ দেখতে পাচ্ছি না। অ্যাটলিস্ট ক্যাম্পাস ভায়োলেন্সের কারণে সব থেকে বড় ক্ষতি হয়েছে তরুণ প্রজন্মের, সেটা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় হোক, যে কোনো গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে। কোনো একটি স্টুডেন্ট কোথাও মারা গেলে সেখানে সর্বপ্রথম যে জিনিসটা হয় যে পাল্টাপাল্টি একটা দোষারোপের সিচুয়েশন সৃষ্টি হয়, যে অমুক রাজনৈতিক দলের কারণে এ বলছে অমুক। কিন্তু আলটিমেটলি যে লাইফগুলো যে লস হচ্ছে, আমি অ্যাজ এ স্টুডেন্ট ছাত্র রাজনীতির কথা আমি বলছি, রাজনীতির আগে শব্দটাই হচ্ছে ছাত্র। সেই ছাত্র হিসেবে আমার দায়িত্ব কি? আমার নিজের ক্যারিয়ার গোছানো। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি কি দিতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, আমি যেই এক্সপার্টিস বা যেই কনসেন্ট্রেশনে পড়াশোনা করছি সেই কনসেন্ট্রেশন সম্বন্ধে আমি কতটুকু জ্ঞান আহরণ করতে পারছি, সেখানে আমার কি পরিমাণ রিসার্চ হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। কিন্তু সেগুলো বাদ দিয়ে সেই ছাত্র অংশটুকু কেটে গিয়ে আমি দেখছি যে রাজনীতি মুখ্য হয়ে যাচ্ছে, কে কোথায় কোন ভাইয়ের পেছনে অমুক ভাই এগিয়েছিল। এই সিস্টেমটা যদি ব্রেকেজ না করতে পারি, এই ধারাটা যদি আমি না ভাঙতে পারি, এই গতানুগতিক ধারা, তাহলে আলটিমেটলি পরিবর্তন সম্ভব হবে না। আপনি কিন্তু মূল আন্দোলনের ছিলেন, এবং আমি যদি বলি যে আন্দোলনের মূল ধারা থেকে অনেক আগে নিজেকে সাবেক হিসেবে ঘোষণা করেছেন, সেটা কেন? এবং পাশাপাশি আরেকটু জানতে চাইবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি কি আসলে এখনো প্রকৃত বিপ্লবীদের হাতে আছে, নাকি এটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠেছে? 2024 জুলাই গণঅভ্যুত্থানে মূলত 17 জুলাই পর্যন্ত যে আন্দোলন, বা আমি যদি বলতে পারি ওভাবে মোটামুটি বলা যাচ্ছে 15 জুলাই পর্যন্ত যে আন্দোলন ছিল, সেটি বেগ পায় 16 জুলাই আবু সাইদের হত্যার মাধ্যমে, এবং পরবর্তীতে সেটি ট্রান্সফার হয় হচ্ছে গণঅভ্যুত্থানের আন্দোলন হিসেবে, নট অ্যাজ এ কোটা সংস্কার আন্দোলন। এখানে দুটো ফেজ আছে। কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে থেমে যায়, যেটা হচ্ছে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যখন অ্যাটাক করা হয়, তখন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে তাদের আন্দোলন এখানে শেষ হয়। কিন্তু পরবর্তীতে সেটি 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার মাধ্যমে সেটি গণ আন্দোলন, বা আমি যদি বলি গণ অভ্যুত্থানের আন্দোলনের রূপ নেয়, এবং যেটিকে আমরা গণ অভ্যুত্থান ওইখান থেকে সূচনা আমরা এভাবে বলছি। দেখুন, আসলে সমন্বয়কের পদটা মূলত এটা কোনো সমন্বয় বলতে রাজনীতিতে কোনো পদও নাই সেই অর্থে। এটা বেসিক্যালি পুরো আন্দোলন যারা অর্গানাইজ করছে, বা যারা হচ্ছে নিজের লাইফের রিস্ক নিয়ে আন্দোলনটাকে চালাচ্ছে বা মোটিভেট করছে, বা জাস্ট বার্তাগুলো পৌঁছে দিচ্ছে বা অর্গানাইজ করছে, এইটা হচ্ছে জাস্ট তাদের জন্য। মুভমেন্টের পরবর্তীতে আসলে 5ই আগস্টের পরে সমন্বয়কের থাকাটা আসলে সে অর্থে যৌক্তিকও না, বিকজ আন্দোলন তো শেষ, বা আমাদের ইনিশিয়াল গোলে আমরা পৌঁছে গিয়েছি যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন, যেটা এক দফার দাবি ছিল। কিন্তু পরবর্তীতে আসলে এক দফার দাবি হয়ে গেল, আর নতুন যাতে স্বৈরাচার না তৈরি হতে পারে সেই জন্য যে আবার আন্দোলন চলছিল, অর্থাৎ আমরা যে বিভিন্ন রিফরমেশনের কাজ করছিলাম, যেমন আমরা শুরুতে যে ধাক্কাটা খেয়েছিলাম যে আমাদের জায়গা থেকে আমরা দেখেছিলাম যে আমাদের বিচার ব্যবস্থা সংস্কার হয়নি, যারা বলেছিলেন পদত্যাগ করবেন, একটা বিপ্লব হলে কি হয়, কাঠামোগত সব পরিবর্তন হয়ে যায়। সেই জায়গা থেকে আমাদের সাথে একাত্মতা পোষণ করে প্রত্যেকটা কাঠামোতে যারা সিনিয়র, আমাদের আমলা থেকে শুরু করে বিচারক থেকে শুরু করে সবাই পদত্যাগ করে আমাদের সাথে একাত্মতা পোষণ করবে এবং নতুনভাবে আমরা সবকিছু সাজাবো। সেটি তারা করে নাই, তখন তাদেরকে আমরা বাধ্য করেছি পদত্যাগ করতে, যেটা হচ্ছে বিপ্লব যেভাবে হওয়ার কথা আর কি, যেভাবে হয়। তো সেই জিনিসটাতে আমরা খেয়াল করেছি যে তখন এই বিষয়গুলোকে আমাদের জোর করে করে করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে সমন্বয়কের তখনও কিছুটা ভূমিকা ছিল, বা তখনও তাদেরকে কাজ করতে হচ্ছিল। কিন্তু একটা সময় আসলে সমন্বয়ক পরিচয়টা তো পরবর্তীতে কিছু, এটা তো সবসময় হয়েছিল যে আমি ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন অকারেন্স করব। একটা পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যে আমরা যারা সমন্বয়ক, তাদের বাইরে যারা এই ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন সময় এই ধরনের কার্যক্রম করছে, এরা আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কিছু করাপ্ট
সমন্বয়কদের সাথে বিভিন্ন বিনিময়ে এদের সাথে যুক্ত হচ্ছে এবং এদেরকে ওই ধরনের ক্ষমতায়ন করছে ওইভাবে। তখন আমাদের ঝামেলাটা হলো যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে জুলাইতে যারা একদম প্রকৃতভাবে এখানে অবদান রেখেছে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং তাদের এই কথাগুলো আমলে নেওয়া হচ্ছে না, যেটা আমরা পরবর্তীতে দেখেছি। এই জন্য আমি আমাদের জায়গা থেকে আমরা যারা ছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বা এসে যারা, তারা আমরা আর্লি আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা সাপেক্ষ হয়ে গিয়েছি, আমাদের সাথে সমন্বয়ক বিষয়টি আর যাচ্ছে না, বা এটি আসলে আমাদের জন্য এখন একটা আমাদের মানহানিকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এটি ছিল মূলত কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের পর্যায়ে যারা ছিলেন তাদের সাথে পুরো গণঅভ্যুত্থানের আন্দোলনে কোনো সম্পর্কিত ব্যক্তি না বা কোথাও তারা ছিল না, জাস্ট বিকজ তাদেরকে লেজুর ভিত্তিক তারা সবসময় ভাই ভাই জো হুজুর এই টাইপের বিষয়গুলো মেনটেন করছে বিধায় তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে গণঅভ্যুত্থানের মুখ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যেটি আমাদের জন্য অত্যন্ত আসলে অসম্মানজনক ছিল। তো এই জন্য মূলত আমরা এই বিষয় থেকে বেরিয়ে আসা। 28 জুলাইয়ের দিকে কিছু শিক্ষার্থী, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে তারা গভর্নমেন্টের সাথে একাত্মতা পোষণ করে যে আমরা আন্দোলন উইথড্র করলাম। এরকম বর্তমানে এই বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিতেও এরকম বেশ কিছু বহিরাগত চলে আসছে, যারা ইম্পোস্টার বলে আমরা বলছি, যে এরা আসলে গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ধারণ করে না। এই পুরো জায়গা থেকে বরং এদেরকে বাছাই করে করে এইখানে অধিষ্ঠিত করা হয়েছে, যাতে প্রকৃত বিপ্লবী যারা ছিল, প্রকৃত বিপ্লবীরা যারা, তারা তো কখনোই চাইবে না যে এই গণঅভ্যুত্থানটা শুধু একটা নির্বাচন দিয়ে সরে যাক। হচ্ছে গণঅভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষা ছিল সেটি বাস্তবায়ন হোক। সেটি নির্বাচন তো একটা অংশ মাত্র, যে আবার সংস্কার একটা অংশের মধ্যে নির্বাচন অংশটা পড়ে। এর ব্যতীত তো আরো ছিল, যাতে পরবর্তীতে আর কোনো স্বৈরাচার তৈরি না হয়। তো সেই জায়গাগুলোতে যারা কাজ করছিল তাদেরকে মাইনাস করে দিয়ে এই অংশগুলোকে নিয়ে আসা হয়েছে, জাস্ট নিজেদের চিন্তাভাবনা, নিজেদের গণ্ডির মধ্যে কিছু চিন্তাভাবনা তাদেরকে ইনফিউজ করার জন্য। মূলত এটি অন্যতম কারণ ছিল যে আমরা সমন্বয়ক থেকে বেরিয়ে আসা বা সমন্বয়ক পত্রিকা আমরা সম্পূর্ণভাবে রিফিউট করা। নির্বাচন থেকে ফিরে আসা একজন নেতার কাছে সাধারণ জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবে অনেক বেশি থাকে। তারেক রহমান কি পারবেন সেই দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, মানে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, নতুন কোনো দিক নির্দেশনা কি সে দিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি, কারণ 17 বছর নির্বাসন যে তিনি ছিলেন, তিনি কিন্তু দেশের মানুষের সাথে আলাদা হয়ে ছিলেন না, কানেক্টেড ছিলেন বিভিন্ন মাধ্যমে। স্থানীয় যে নেতা আছে, কর্মী আছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। আরেকটা বিষয়, উনি নিজেই কিন্তু নির্যাতিত হয়েছিলেন। তো উনি জানেন যে একজন ফ্যাসিস্ট একটা মানুষের মনে, একটা জাতির মনে কতটুকু দাগ কেটে যেতে পারে, এবং ওনার নিজের শরীরে অনেক এই দাগগুলো আছে। তো উনি চাইবেন না হয়তো যে ফ্যাসিস্টের মতো করেই ওনার বিদায়টা হোক। কারণ এবার আমরা মনে করি যারা ছাত্র সমাজ ডিভাইডেড হয়ে গেলেও, সাধারণ ছাত্র জনতা ডিভাইডেড হয়ে গেলেও এক হবে আবার যখন নতুন কোনো ফ্যাসিস্টের আগমন ঘটবে। এই যে আমরা একটা কথা শুনতেছি না, যে ছাত্র জনতার মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়েছে, ছাত্ররা নিজেদের মধ্যে থেকে অনেক রকম খারাপ কাজের সাথে যুক্ত হয়ে গেছে, চাঁদাবাজি বা মামলা এগুলোর মধ্যে। এইটা কিন্তু ছাত্রদের জন্য একটা বিরূপ একটা ধারণা। সেজন্য হয়তো তারা আবার এই বিভিন্ন সংস্কার নিয়ে অনেকেই সবাই কথা বলছে না। কিন্তু আমি এটা বিশ্বাস করি, আবার নতুন যদি কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটে বা এই আগমনী বার্তা যদি সাধারণ শিক্ষার্থী এবং জনতারা পায়, তারা আবার একত্রিত হয়ে আবার নতুন একটা বিপ্লবের ঘোষণা দিবে। তো এটা হয়তো, এই লেসনটুকু হয়তো নতুন যে সকল রাজনৈতিক দল সবাই পেয়েছে, এবং আমার মনে হয় বিএনপিও পেয়েছে, যেহেতু উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় তাকে ট্যাকটিক্সটা একটু পরিবর্তন করতে হবে। রাজনীতির যে আমাদের রাজনৈতিক যে ধারাটা রয়েছিল আগে থেকে, হ্যাঁ, লেজুর ভিত্তিক যে ধারা। এবং একটা জিনিস দেখবেন, মফস্বলে বা যে কোনো জায়গায় একটা নেতা বা কোনো পরিবারের থেকে কেউ যদি কোনো বড় পদে থাকে, তাদের পরবর্তী প্রজন্ম সেই একই ধারাবাহিকতায় রাজনীতিতে প্রবেশ করেন, বড় বড় পদ নিয়ে থাকেন। তো এখানে কিন্তু পলিটিক্যাল প্র্যাকটিসের যে রিওয়ার্ড, সেই বিষয়টা কিন্তু থাকে না। 16 বছরের ফ্যাসিস্টের কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থী বা অন্য যারা আছেন তারা কিন্তু রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেন নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের মতো অনেক সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা রাজনীতি চর্চা করতে চাচ্ছেন। হয়তো এখনো তারা কোনো দলে যোগদান করেন নাই, কারণ তাদের আইডিওলজিক্যাল যে ম্যাচ হওয়াটার কথা সেটা হচ্ছে না। তারেক রহমান যদি এটা শুরু করতে পারেন, নতুন রাজনৈতিক ধারা, এবং যেটা জনগণ চাচ্ছে, আমার মনে হয় তার রাজনীতিতে নতুন যারা আছে, বিপ্লবে অংশগ্রহণ করেছিল, এবং তারা মনে করবে যে হ্যাঁ, তারেক রহমান এখন নতুন রাজনৈতিক ধারার সূচনা করেছেন, তারা হয়তো সেখানে যুক্ত হবেন। অনেকেই আছেন রাজনীতিতে যুক্ত হতে চাচ্ছেন, একা একা কাজ করছেন, তারা কেন রাজনীতির সাথে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হচ্ছেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার কারণ হচ্ছে
তারা এখনো মনে করে বাংলাদেশে সেই চিরাচরিত প্রচলিত রাজনৈতিক ধারার এখনো অব্যাহত আছে, সেই জন্য তারা কিন্তু যুক্ত হচ্ছে না, তারা একা একা নিজেরা কাজ করছে। তো এখন নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচন তো একটা প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটি সরকার গঠন হবে, সরকার ক্ষমতা গ্রহণ করবে। অ্যাকচুয়াল ইমপ্রেশনটা আসে কিন্তু সরকার গঠনের পরবর্তীতে। এখন জনগণের প্রত্যাশা পূরণের জন্য, ভোট আদায়ের জন্য অনেক 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 কিছু করে থাকেন। তো সরকার গঠনের পরে যদি নমনীয়তা, নম্রতা, ভদ্রতা এবং দেশের মানুষের জন্য কাজ করার আগ্রহ এবং প্রবণতা যদি জনগণ দেখতে পায়, এবং এরকম প্ল্যান যদি তারেক রহমান নিয়ে আসেন এবং সেটার বাস্তবায়ন যদি জনগণ দেখতে পায়, তাহলে মনে হবে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে। জুলাই বিপ্লবের অন্যতম কারিগর যদি আমি বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ নিজেদের অবহেলিত মনে করছেন। বিপ্লবীদের একাংশের, যেমনটি আপনারা দুজনেই কিন্তু বলছিলেন যে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার বিভিন্ন অভিযোগ আমরা কিন্তু প্রায়শই দেখতে পাচ্ছি, এগুলো কি আন্দোলনের মূল ধারাকে বা মূল অর্জনকে ম্লান করে দিচ্ছে? এই জুলাই গণঅভ্যুত্থানে সর্বাধিক ভূমিকা, মোস্ট ক্রুশিয়াল মোমেন্টে সর্বাধিক ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীগণ। এই ব্যাপারে সবাই একেবারে একমত, এখানে কোনো দ্বিমত নাই। বেসরকারি বিশ্ববিদ্যালয় একেবারে ফরমেশন হয়ে বা একেবারে অর্গানাইজড ওয়েতে ঘোষণা দিয়ে অফিসিয়ালি রাস্তায় আসে 16 জুলাই বা 15 জুলাই। তো এর আগেও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন অঞ্চলে আন্দোলন করছিল, বাট সেটি কোনো অফিসিয়াল ঘোষণার মাধ্যমে না। তো এই জায়গা থেকে 16 জুলাইতে যখন আমরা আন্দোলনরত অবস্থায় আবু সাইদের আসলে মৃত্যু ঘটে বা তার আমরা হত্যার আসলে সংবাদ শুনতে পাই, তখনই আমরা মোরলেস আমরা ধরে নিয়েছিলাম যে এই আন্দোলন কোন দিকে যেতে পারছে বা যাচ্ছে, এবং সেই দিক নিয়ে যাওয়ার জন্য যা করতে আমরা তাই করব। সেটা আরো বেগবান হয়। 17 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে ঢুকে শিক্ষার্থীদেরকে মারধর করে, পরবর্তীগুলো হলগুলোকে ভ্যাকেন্ট করে দেওয়া হয়। আর 18 জুলাইতে তো সরাসরি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর যে নির্বিচারে গুলি চালানোর মাধ্যমে ওই একই দিনে তো প্রায় 100-এর কাছাকাছি স্টুডেন্ট মেরে ফেলে। তো এরপরে আমরা সেই দিনই কিন্তু প্রথম আমরা এক দফার ঘোষণা সেদিনই দিয়ে দিই, এই প্রগতি সরণির সামনে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিয়ে দিই। এই ঘোষণার অন্যতম দুজন আমরা এই মুহূর্তে ডায়াসে আছি, যেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম, এবং সেটি ভিডিওতে এখন এভিডেন্ট। তো সেই জায়গা থেকে আসলে আমাদের অবস্থান থেকে আমরা এতটুকু শিওর ছিলাম যে আমরা কখনোই এই গভর্নমেন্টের পতনের আগে, অর্থাৎ শেখ হাসিনার পতনের আগে আমরা কখনো উঠছি না। তো সেই জায়গা থেকে 8 দফা 9 দফা বা যাই বলেন, আগে থেকে কিন্তু এটা আমরা সেট করে নিয়েছিলাম, যারা এটা মূলত ফুল ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, যে আমরা সেট করে নিয়েছিলাম যে শেখ হাসিনা পদত্যাগের আগ পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। কিন্তু 5ই আগস্টের পরে এই যে যারা পুরো মেকানিজম করেছে, এটা আসলে আমার মনে হচ্ছে যে এটা চিরাচরিত একটা সত্য হয়ে দাঁড়িয়েছে, যে কোনো অভ্যুত্থানের পরবর্তীতে 1972 সালে যে সিনড্রোম হয়েছিল, সিমিলারটা এখন রিপিট হচ্ছে। 72 সালে সেম একই হয়েছিল, বিপ্লবীরা একে অপরকে খোঁচাখুচি, একে অপরের সাথে মারামারি, রাহাজানি, মানে হানাহানিতে জড়িত হয়ে গিয়েছিল। সেম একই অবস্থায় একে অপরকে এই যে মাইনাসের গেমটা 5ই আগস্টের পর থেকে যেটা শুরু হয়েছে, আমরা দেখতে পেলাম যে ডক্টর ইউনূস স্যারের সাথে সফরে গেল, কনফারেন্সগুলোতে যাচ্ছে, সব একটা নির্দিষ্ট অংশ থেকে, যেটা আমরা আন্দোলনের পূর্ববর্তী অঞ্চলে আমরা যেটা দেখেছি যে ছাত্র শক্তি নামের তাদের একটা অংশ ছিল, যেটা এটা পাট চক্রের একটা অংশ ছিল, তারাই সব জায়গায় যাচ্ছে, যে কোনো জায়গায় গেলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে যারা ছিল সবাই কিন্তু এটা নিয়ে কথা বলছিল, এবং সবাই এই বিষয়ে সবাই একটাই ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু এই কথা বলার অবস্থায় তারা কিন্তু একটা জায়গায় এসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা অংশকে কিন্তু তারা নিয়ে আসছে, যে এমন কিছু ব্যক্তিকে তারা নিয়ে আসছিল নেতৃত্বের জায়গায়, তাদেরকে দেখাচ্ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব এরা করছেই, প্রতিনিধি হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় এদেরকে রাখা হয়েছে। তো এই জায়গা থেকে এমন ব্যক্তিদেরকে রাখা হয়েছে যারা করাপ্ট ছিল অত্যন্ত, এবং এই প্ল্যানটা চমৎকার মেটিকুলাস ভাবে করা হয়েছিল, যার কারণে এরা যখন রাহাজানি বা ছিনতাই বা চাঁদাবাজির মতো ঘটনা আপনি দেখেছেন, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একাধিক ব্যক্তি চাঁদাবাজির সাথে জড়িত, এবং নিউজ বারবার এসেছে গুলশানে, তারপর বিভিন্ন অঞ্চলে এমন ব্যক্তিদেরকে তারা সেখানে নিয়ে আসছে, যেটা দিয়ে তারা প্রুভ করতে পারে যে প্রাইভেট ইউনিভার্সিটিকে আনলে এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু আসলে মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত নেতৃত্ব যাদের হাতে ছিল, ইভেন এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে যেটাকে আমরা বলছি, এই নেতৃত্বগুলোকে মাইনাস করে দিয়ে এমন সব ব্যক্তিদেরকে এনেছে যারা সেসবে কোনো ভূমিকাই রাখেনি। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে না, কিন্তু এখন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি, এবং এর কারণে হয়েছে এই যে হাদি হত্যার যে ইস্যু আসলো, বা গতকালকেও দেখলাম যে একজন নাকি বন্দুক নিয়ে ধরা পড়েছে, যদিও সেটি হয়তো এখন পর্যন্ত শিওর জানা যাচ্ছে না এটা কি আসলে অ্যাকচুয়াল বন্দুক ছিল নাকি একটা দামি বন্দুক ছিল, বোঝা যাচ্ছে না। কিন্তু এই যে নিজেদের মধ্যে এই ধরনের কুটিলতা বা এই ধরনের কি বলবো এক ধরনের জনবিচ্ছিন্ন হয়ে পড়ার মতো যে ঘটনা, এটার অন্যতম কারণ হচ্ছে গণঅভ্যুত্থানের এই যে যারা শক্তি তাদেরকে এখন প্রাণনাশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এবং আমরা পরবর্তীতে দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন, ছাত্রলীগের বিভিন্ন জায়গার নেতা
এরা এই ছাত্র সংগঠনগুলো, ছাত্র শক্তি বা ছাত্র সংসদ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্নভাবে ঢুকে যাচ্ছে। এখন যারা এটার মেইন নীতি নির্ধারণে আছে তারাই হচ্ছে এদেরকে বিভিন্নভাবে এখানে পুনর্বাসন দিচ্ছে। এই পুনর্বাসনের জন্য সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের লাইফটা সবার রিস্কে পড়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে এই গভর্নমেন্ট যারা পরাজিত শক্তি অর্থাৎ স্বৈরাচারের যারা দোসর ছিল তারা তো এখন তাদের আর হারানোর কিছু নাই। তারা এখন যেটা করবে যে তারা এখন সম্পূর্ণভাবে এনার্কি সৃষ্টি করবে যে কোনোভাবে। হাদি হত্যা হয়েছে, হাদির পরে হয়তো বা আমি বা অন্য কেউ। গণঅভ্যুত্থানের শক্তি একক একটি শক্তি হওয়ার কথা ছিল, সেটিকে এখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো কাজে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে আপনি যত অবমূল্যায়ন করবেন, মূল্যায়ন না করবেন, তত এটা আমাদের জাতির জন্য আসলে খারাপ হবে। কক্ষিগত করে রাখা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীদের যে অবদান সেটা কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখছি অবমূল্যায়ন করা হয়েছে। এই পরবর্তী নীতি নির্ধারণ পর্যায়ে যে সঠিক মূল্যায়ন করা হয়নি, যেমনটি বেজতি ভাই বলছিলেন, এটার কারণ আসলে কি এবং তারা কেন নিজেদেরকে বঞ্চিত বলে মনে করছেন? আন্দোলনটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল। আর আমার যতটুকু মনে পড়ে 17 তারিখের পর থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু আন্দোলনটা ছিল হচ্ছে কোটা সংস্করণ আন্দোলন। তারপরে যখন হলগুলোকে ভ্যাকেন্ট করে দেওয়া হয়, প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা আমরাই এই কোটা সংস্কার আন্দোলনকে আমরা সরকার বিরোধী বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রূপান্তরিত করি। তো এর পরবর্তীতে এখানে যারা ছিল সবাই কিন্তু একটা আইডিওলজি নিয়ে ছিল, একটা মোটিভ নিয়ে ছিল, এই ফ্যাসিস্টকে যেভাবে হোক বিদায় করতে হবে। তার পরবর্তীতে যখন তারা সাকসেস হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে যখন বিদায় করে, তখন স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল তারা নিজ নিজ জায়গায় চলে যায়। আমার মনে হয় যখন তারা উপদেষ্টা পরিষদে গেল, বিভিন্ন জায়গায় যাচ্ছিল, তখনও তারা অবহেলিত ফিল করে নাই। তাদের কাছে মাঝখানে এই আকাঙ্ক্ষাটা ছিল না। তারা অবহেলিত তখনই ফিল করেছে যখন তাদের সম্মুখীন হতে হচ্ছিল যে ছাত্রদের জন্য দেশের আজকে এই অবস্থা, ছাত্ররা চাঁদাবাজিতে জড়িয়ে যাচ্ছে। তখন অ্যাকচুয়ালি তারা ফিল করতেছিল তারা অবহেলিত হয়েছে। কেন? তাদের তো কোনো আকাঙ্ক্ষা ছিল না। তারা এসেছিল স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য, যাতে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিদায় ঘটে। কোটা সংস্কারের পরবর্তীতে কিন্তু একটা বন্যা আমাদের উপর বন্যার অনেক একটা অবস্থা হলো। তখন অনেক সাধারণ শিক্ষার্থী কিন্তু বন্যা ত্রাণ নিয়ে তাদেরকে কিভাবে পুনর্বাসিত করে এটা নিয়ে কাজ করতেছিল। এর মধ্যে কিছু শিক্ষার্থী, আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, তারা ওদিকে না গিয়ে তারা রূপায়ণের ওদিকে ঘোরাফেরা করে, তারা এনসিপি কারোর সাথে দেখা করে। এখন দেখেন, এত বড় একটা ভ্যাকুয়াম হয়ে গেল, সাধারণ জনতারা সাধারণ শিক্ষার্থীকে এত বেশি একটা অ্যাকসেপ্টেন্সের জায়গাটা দিল, তখন কিন্তু অনেক জায়গায় নেতৃত্বের একটা ভ্যাকুয়াম তৈরি হয়। তো এখন এই জায়গায় কারা আসবে? আমার মনে হয় এনসিপিতে যারা ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল, তারা শুধুমাত্র তাদেরকেই জায়গা দিয়েছে যাদের সাথে তারা পূর্ব পরিচিত ছিল, বা যারা তাদের যেরকম ইচ্ছা আছে সেটাকে বাস্তবায়ন করতে সাহায্য করবে বা তাদের কথা শুনবে তাদেরকে। এখন আরেকটা বিষয় কিন্তু আছে, এই যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাদেরকে নিয়ে চাঁদাবাজি যে ঘটনাগুলো, এগুলো প্রত্যেকটা নিউজে এসেছে তাদের গ্রেপ্তারের পরে। এখানে জায়গা তাদেরকেই দেয়া হয়েছে যারা এই সকল সুযোগ দেখে নিজেদেরকে সংযম করতে পারবে না, নিজেদেরকে আটকে রাখতে পারবে না, এবং পরবর্তীতে এই সকল দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাবে। তখন প্রচার করা যাবে যে বেসরকারি ইউনিভার্সিটির অমুক শিক্ষার্থী, তারপরে অমুক শিক্ষার্থী, তারপরে নতুন একজন শিক্ষার্থী চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে। তখন এই ব্যাপারটা যখন সাধারণ জনগণ দেখতে পাবে, তখন কিন্তু তাদের মাইনাস করতে সহজ হবে। এবং এটা করা হয়েছে। এবং আয়াত ভাই যেটা বলে, এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল। এখান থেকে অনেক লোকজনকে আমরা দেখেছি, অনেক শিক্ষার্থীকে দেখেছি, অনেক অভিভাবককে দেখেছি, অনেক শিক্ষককে দেখেছি। এদের কেন জায়গা হলো না? এরা হয়তো তাদের সকল কথাই হ্যাঁ বলবে না, সেজন্যই আর কি। প্রথমে গুলশানে হচ্ছে আমার সম্ভবত রিয়াদকে গ্রেপ্তার করা হয়, তারপর মোহাম্মদপুরে একজনকে গ্রেপ্তার করা হয়। এবং একটা নিউজ কিন্তু আমার ভিতর থেকে শুনতে পাই, সেই সময় পুলিশের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা আছে সেখানে হচ্ছে উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে অথবা বৈষম্যবিরোধী ছাত্রদের বড় যারা নেতারা আছে, যাদেরকে সোকল ছাত্রদের ফেস বলা হয়, তারা হচ্ছে তাদের সম্মতিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তার মানে একটা বিষয় আমরা নিশ্চিত, এরকম ঘটনা আগে ঘটেছিল, যেটাতে তাদের সম্মতি না থাকার কারণে হয়তো পুলিশ তাদের গ্রেপ্তার করে নাই। তাইলে এখন কেন শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিকে গ্রেপ্তার করা হচ্ছিল? এটা একটাই কারণ, যাতে এদেরকে সহজে মাইনাস করা যায়। না হলে এদেরকে যদি মাইনাস করে দেওয়া হয়, তাহলে একটা প্রশ্নের সম্মুখীন হইতে হবে, কেন এদেরকে একসাথে রাখা হচ্ছে না। এখন তো সহজ একটা উত্তর আছে, তারা চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে, এগুলো করছে, সেজন্য আর কি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি ধারাবাহিকভাবে চলতো, এবং এটাকে কিন্তু প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার দরকার ছিল। আমি মনে করি না যে ছাত্ররা বিপ্লবী সরকার গঠন করতো তখন, তা না হলে আমার মনে হয় না উপদেষ্টা পরিষদে তাদের থাকা দরকার ছিল। তাদের উচিত ছিল জুলাইয়ের মধ্যে যেভাবে ঐক্যবদ্ধভাবে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটা প্রেশার গ্রুপ হিসাবে সংস্কারমূলক যে কাজের ছিল প্রস্তাবনা এবং বাস্তবায়নের মাঝখানে একটা যোগসাজশ করে দেওয়া এবং এটাকে প্রেশার গ্রুপ হিসাবে সরকারকে প্রেশার করে যাওয়া। কিন্তু তারা এটা করেনি। তারা নির্বাচনের পরবর্তীতেই ভেবেছে সরকার গঠনের মাধ্যমে এবং জনগণের আমাদের প্রতি যে একটা সিম্প্যাথি ছিল, অ্যাকসেপ্টেন্স ছিল, সেটাকে কাজে লেগে হয়তো সহজেই নিজেদের রাজনৈতিক একটা শক্ত অবস্থান জারি করতে যাবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 16 মাসে তাদের যে ইন্টেনশন ছিল, যে চাহিদাটা ছিল, সেই চাহিদাটা জনগণের কাছে আমাদের সাধারণ শিক্ষার্থীর এক্সপেরিয়েন্স কমিয়ে দিয়েছে। তখনই অ্যাকচুয়ালি আমাদের অবহেলিত মনে হয় যখন আমাকে কেউ বলে নাজমুল সাকিব তোমাদের জন্য আজ বাংলাদেশের এই অবস্থা, নাজমুল সাকিব তোমরা দেশটাকে শেষ করে দিচ্ছ, নাজমুল সাকিব তোমরা স্বৈরাচারের কে দেশ থেকে তাড়িয়ে দিয়ে নিজেরা এখন বিভিন্ন তদবির এবং বিভিন্ন বাণিজ্যে তোমরা যুক্ত হয়ে গেছো। এটাই এখন আমাদের একটা দুঃখ এবং ক্ষোভের জায়গা। আমি অনেকগুলো ডকুমেন্টেশন দেখলাম, অনেকগুলো বই দেখলাম যেখানে জুলাইকে প্রত্যেকটা দিন কাহিনী লেখা হয়েছে। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে এমন কোনো কিছু দেখি না। একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে যেমন 18 তারিখে আমাদের উপর স্পেশালি রামপুরাতে যেরকম হেলিকপ্টার দিয়ে আক্রমণ করা হয়, এটা একটা বইয়ে দেখলাম, এটা বেশ ইউসিএল থেকে বের হয়েছে, ইনকলাব মঞ্চ থেকেও একটা বই বের হয়েছে। ওখানে 18 তারিখ নিয়ে তেমন কিছুই নাই, শুধু দিনপুঞ্জিতে একটা লেখা আছে যে রামপুরা এসে একটা ব্যারিকেড হয় এবং কিছুই লেখা নাই। সো এটা অ্যাকচুয়ালি আমাকে বিশ্বাস করতে সাহায্য করছে যে শুধুমাত্র বিজয়ীদের হাতে ইতিহাস লেখা হয় না, বিজয় হওয়ার পরে যারা ক্ষমতায় যায় তাদের হাতে অ্যাকচুয়ালি ইতিহাস লেখা। এই কারণে আমরা অ্যাকচুয়ালি বঞ্চিত হচ্ছি। ভেস্তে ভাই যদি একটু বলতেন যে কেন আসলে ওসমান হাদিকে মৃত্যু করা হয়েছে এবং এর পিছনে মূল কারণগুলো কি থাকতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে? ওসমান হাদির অবস্থান থেকে তার সাথে আসলে একটা মানে পরিপূর্ণ বিপ্লবী যে চেতনা, সেটির আসলে একমাত্র তার সাথেই যায় এই বিষয়টি। এই এনসিপি বা আমাদের তরুণদের মধ্যে থেকে যারা নেতৃত্বে দাঁড়িয়েছে এবার জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের নেতৃত্ব, যেটা আমি বলি একমাত্র আমি ওসমান হাদিকে সমর্থন করতাম। এর একটি কারণ ছিল, দেখুন ওসমান হাদির জায়গা থেকে সে কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে টক শো থেকে শুরু করে তার আলোচনা এবং বক্তব্যগুলোতে সে বলতো, এবং তার জায়গা থেকে স্পষ্টভাবে সেই কথাটি কিন্তু সে নিজেও বলেছে যে এনসিপি হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানকে কক্ষিগত করেছে। শুধু কক্ষিগতই করে না, এবং লাস্ট মুহূর্তে এসে এনসিপি অ্যাজ এ দল হিসেবে, আমরা তো কখন চাচ্ছিলাম যে তারা স্বতন্ত্র একটি দল হিসেবে যাক, শিক্ষার্থীদের তরুণদের যারা নেতৃত্ব ছিল তাদের দল হিসেবেই যাক। এনসিপি যেহেতু বলে ফেলেছে যে তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেই জায়গা থেকে তারা হচ্ছে যাক। কিন্তু পরবর্তীতে একদম শেষ মুহূর্তে এসে জামাতের সাথে একাত্মবোধ বা তাদের যে জামাতের সাথে যে ধরনের অ্যালায়েন্স যারা তারা করলো, সেটা যেভাবেই নাহিদ উল্লেখ করুক যে এটা আমাদের রাজনৈতিক একটি কূটকৌশল বা এক ধরনের একটা স্ট্র্যাটেজি, যেটাই হোক, কিন্তু আলটিমেটলি এটা আমার মনে হয় না যে তরুণরা কেউ এটা ভালোভাবে গ্রহণ করেছে। ওসমান হাদির জায়গা থেকে সে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে সে নির্বাচন করবে বলে সে জানিয়েছিল। আমি এই কথাটি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে ওসমান হাদির মৃত্যুতে আসলে রাজনৈতিক যে যারা আছে তাদের সবারই লাভ হয়েছে। সে যেই ফ্যাক্ট সেগুলোই তুলে ধরতো, যেটা সত্য সেটাই সে বলতো তার জায়গা থেকে। তো সে বিএনপির ক্রিটিক্স করেছে, আওয়ামী লীগের তো ক্রিটিক্স করতেই হবে, সে যেহেতু স্বৈরাচার হয়ে গিয়েছিল, এবং একই সাথে এনসিপি বা নতুন রাজনৈতিক দল হিসেবে অন্যান্য যারাই আছে তাদের সবার ক্রিটিক্স সে করেছে। প্রত্যেকটা জায়গা থেকে সে যৌক্তিকভাবে বিষয়গুলো উপস্থাপন করেছে। তো সেই জায়গা থেকে এরকম একজন যুক্তিবাদী মানুষ যদি থাকে, সে একটা তার বক্তব্য দিয়েছিল যে তার মতো একজন হাদি বা আরো 10টা হাদি যদি তৈরি হয়, পার্লামেন্ট কাঁপিয়ে দেওয়ার কোনো ব্যাপার না। আসলে আমি তাই মনে করি যে তার মৃত্যুতে আজকে এতদিন পরে তার মৃত্যুকে ন্যূনতম কোনোভাবে টলানো যায়নি, তার মৃত্যুর বিষয়টিকে কোনোভাবে এখান থেকে ওখানে সরানো যায়নি। অনেকে এটা নিয়ে পলিটিক্স করার চেষ্টা করছে। আলটিমেটলি দিন শেষে একটা জিনিসই প্রমাণিত হচ্ছে যে বিপ্লবী হিসেবে তার যে চেতনা বা তার যে ফুটপ্রিন্ট উনি রেখে যাচ্ছেন, এটাকে কখনো ভাঙা সম্ভব হবে না। এটাকে অনেকে ক্যাশ করবে, কিন্তু আলটিমেটলি ওনার কথায় এবং ওনার যেই ভাষ্য সেটিতে এতটুকু স্পষ্ট যে আমাদের জায়গা থেকে আমরা যতভাবেই বলি ওনার মৃত্যুর সাথে আমাদের বহির্বিশ্ব জড়িত। এবং এখানে মারাত্মক সোর্স থেকে বলছে নানাভাবে, যে একবার বলছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তো একটা ফেইল্ড উপদেষ্টা, তাকে নিয়ে নতুন কোনো কিছু বলার নাই। ওনার যে ডিপার্টমেন্টগুলো আছে, পুলিশ বা প্রশাসন বাহিনী থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারা নাকি দেশ ছেড়ে পালিয়েছে, যারা তার হত্যারক ছিল। কিন্তু এখন গতকালকে ইন্ডিয়ান যারা প্রশাসন আছে সেখান থেকে বলা হচ্ছে যে ইন্ডিয়াতে তাদের কোনো অবস্থান নাই। এতটুকু জানতে পেরেছি সে চলে যেতে পেরেছে, তার যে হন্তারক যারা ছিল। কিন্তু এটা আমরা বুঝতে পারি না এখন পর্যন্ত যে সে হন্তারক চলে যেতে পেরেছে। এই নিউজটা আমাদের কাছে আসছে, কিন্তু তার আগ পর্যন্ত সে কোথায় ছিল এটা আমরা বের করতে পারলাম না। এই বিষয়গুলোকে স্পষ্টভাবে এতটুকু প্রমাণ দিচ্ছে আমাদের গভর্নমেন্টের একটা অংশের সাথে জড়িত আছে। এবং এতে আমাদের কি লাভটা হচ্ছে, সেই লাভটা হচ্ছে যে উনি যেভাবে আমাদের প্রত্যেকটা উপদেষ্টার কে জবাবদিহি করেছেন,
ক্ষমতায় থাকা অবস্থায় তারা প্রত্যেকটা উপদেষ্টার ক্ষমতা থেকে নামার পরে, যেটা আমরাও বারবার বলছি, অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলনের আমার জায়গা থেকে আমাদের ছোট একটা সংগঠন যেটি নিয়ে আমরা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটি বাস্তবায়ন নিয়ে কাজ করছি, সেখান থেকে আমরা স্পষ্টভাবে বলেছি প্রত্যেকটা উপদেষ্টাকে। এই যে রিসেন্টলি আমরা দেখেছি যে নির্বাচনের আগ মুহূর্তে যে কার কি পরিমাণ সম্পত্তি, কাদের কি কোন প্রার্থীর কি পরিমাণ গচ্ছিত সম্পত্তির পরিমাণ কত, সেটির মূল্যমান কত, সবকিছু নিয়ে কথোপকথন হচ্ছে। তাহলে উপদেষ্টারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের সমর্থনে যদি গণঅভ্যুত্থানের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তাহলে সেই উপদেষ্টারা পদত্যাগ করার পরে অবশ্যই তাদেরকে হিসাব দিতে হবে যে তারা কি পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন এই পুরোটা সময়, তার আগে তাদের সম্পত্তির পরিমাণ কত ছিল। আমরা অলরেডি এর মধ্যে দেখেছি কয়েকজন উপদেষ্টার এপিএস কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, কয়েকশো কোটি টাকা দুর্নীতি করেছে। এই বিষয়গুলোকে নিয়ে হাদি বারবার কথা বলেছে, আমরাও বলেছি। তো আজকে এগুলো বলার মতো সত্যিকার অর্থে হাদির মৃত্যুর পর এই বিষয়টা সম্পূর্ণভাবে থমকে গিয়েছে। আমরা তো প্রিভিয়াস রেজিমে দেখেছি 16 বছরে যে আমাদের ডিজিএফআই চাইলেই, আমাদের কোবরা বা র্যাব আছে, আমাদের ইন্টেলিজেন্স চাইলেই একজন ক্রিমিনালকে সে যেই হোক তাকে নাকি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার মতো, আটক করার মতো সক্ষমতা তাদের আছে। এখন সেই সক্ষমতা গেল কই? এটার জন্য আমি কাকে লায়াবল করব বা কাকে আমি দায়ী করবো? অবশ্যই আমার উপদেষ্টাকে দায়ী করবো, কারণ তাকে তো আমরাই ক্ষমতায় বসিয়েছি, তাকে তো আমরাই নিয়ে আসছি। ভারতের যেই আগ্রাসন, যে অধিপত্যবাদ বিরোধীর যে প্রধান প্রতীক হিসেবে আমরা শরীফ ওসমান হাদিকে সামনে নিয়ে আসছি বা তাকে উল্লেখ করছি, সেই আধিপত্যবাদ বিরোধী শক্তি সরাসরি সাথে জড়িত। তো সেই দূর জায়গা থেকেই যদি আমরা কোনো ধরনের আমরা জবাব না পাই, তাহলে আমরা অবশ্যই আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা দায়ী করব। এবং একই সাথে আমরা যতদিন পর্যন্ত শরীফ ওসমান হাদির এই হত্যার বিচার না হবে, আমরা রাজপথ ছাড়ব না। এর মধ্যে কিন্তু এনসিপির মধ্যে এক ধরনের ভাঙনের সুর আমরা দেখতে পাচ্ছি। তো মধ্যে কিন্তু 6 জন শীর্ষ নারী নেত্রী পদত্যাগ করেছেন। পাশাপাশি গতকাল সন্ধ্যায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়েছেন, এমন খবর আমরা দেখতে পাচ্ছি। আপনি আসলে পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? তো আসিফ মাহমুদের জায়গা থেকে, তার জায়গা থেকে কিন্তু সে কালকে এনসিপিতে যোগদান করলেও সে কিন্তু দুপুরে আবার মনোনয়ন কেড়েছে গণ অধিকার পরিষদের কাছ থেকে। তো এই জায়গা থেকে তার একটা সুবিধাজনক অবস্থান আমরা বারবার পরিলক্ষিত হচ্ছে আমাদের কাছে। তো আসিফ মাহমুদের আসলে বর্তমানে এনসিপিতে আসাটা বা তার জায়গা থেকে এই যেটা হচ্ছে ডক্টর তাসনিম জারার জায়গাটা সেই মুখপাত্র হিসেবে আসছে, সেই জায়গা থেকে তার জায়গা থেকে এটা আমার কাছে মনে হয় না খুব একটা বেশি ইম্প্যাক্ট যেভাবে দেখানো হচ্ছিল শুরুতে সেটা ইম্প্যাক্ট পড়েছে। কজ আলটিমেটলি আসিফ মাহমুদের বিষয়ে নানা ধরনের অভিযোগ আছে। সে উপদেষ্টা হলেও আমরা তাকে ছাত্র উপদেষ্টা হিসেবে যদি আমরা গভর্নমেন্টে তাকে একটা জায়গায় প্রতিনিধিত্ব হিসেবে, ছাত্রদের প্রতিনিধিত্ব হিসেবে বা জুলাই গণঅভ্যুত্থানের একটা প্রতীকী বিপ্লবের প্রতিনিধিত্ব হিসেবে যদি তাকে আমরা মিনিস্ট্রিতে পাঠিয়েই থাকি, তো সেই জায়গা থেকে অবশ্যই এখানে অনেকগুলো আমাদের তার কাছে জবাবদিহিতার ব্যাপার চলে আসে। সেটি প্রথমতই হচ্ছে যে তার এপিএস এর জায়গা থেকে আমরা শুনলাম মোয়াজ্জেম, তার এপিএস অর্থাৎ যার এগেইনস্টে একটা অনেক বড় একটা অ্যামাউন্টের দুর্নীতির অভিযোগ যেটি দুদকে তদন্ত করেছে এবং তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো সেটির বিষয়ে তার অবস্থানটা কি এবং তার সাথে কারা কারা জড়িত ছিল, এবং আমরা এটাও শুনেছি সেই এপিএস নাকি নিজেও একটা জায়গায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এই বিষয়গুলো ক্লিয়ার না করলে আসলে আমার মনে হয় না তাকে এনসিপিতে নেওয়াটা এনসিপির জন্য খুব একটা বেশি সুখকর কোনো ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, বরং এটি তাদের জন্য একটা নেগেটিভ মার্কিং হবে। টুডে অর টুমরো তো এই ওসমান হাদি হত্যার ইস্যু বা আরো ইস্যুগুলো কেটে যাবে, তখন কিন্তু জনগণ আবার এই বিষয়গুলো ভয়েস রেজ করবে, বরং এটা তাদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়াবে। জামাতের সাথে এনসিপির যুক্ত হওয়ার বিষয়টা শুধু জামাতের সাথে কেন, আমরা আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে তাদের এতই তাদের দায়সারা গোছের হয়ে দাঁড়ালো, দায়সারা গোছের তাদের সমর্থক হয়ে দাঁড়ালো যে একটা ডাকসু নির্বাচন হলো, সেখানে যাকে আমরা এক দফা দাবির ঘোষক হিসেবে উল্লেখ করছি, আর সেও মাত্র অল্প কিছু সংখ্যক ভোট নিয়ে কোনো রকমে সে একেবারে কোনো রকমে ফিরে আসলো এবং তারা কোনো ধরনের কোনো এখানে স্পেসই পেল না। এটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এটি সব থেকে বড় প্রমাণ যে মাইনাসের রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি, এবং এই সকল বিষয়গুলোর কারণে অ্যাকুমুলেটেড ভাবে পুরো জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে এই নির্দিষ্ট একটা অংশের কাছে কুক্ষিগত করে রাখার জন্য এটি বিনষ্ট হয়ে আছে। তো মূলত আসিফ মাহমুদকে তো আমরা বীরের মতো করে আমাদের তাকে অভ্যর্থনা দিয়ে আমাদেরকে বরণ করে নেওয়ার কথা ছিল, কিন্তু এরকম অনাড়ম্বর একটা অবস্থায় কেন আমরা নিয়ে আসতে হলো তাদেরকে? এটি কি জামাতের কোনো কুটচাল ছিল যে সংগঠনের সাথে সংগঠনকে এমনভাবে একটা নির্দিষ্ট অবস্থানে নিয়ে আসা যাতে পরবর্তীতে তাদেরকে একটা ভালনারেবল পজিশনে রেখে তাদের সাথে যুক্ত করা, নাকি বিএনপির অন্য কোনোভাবে একটা জায়গা থেকে তাদের অবস্থান থেকে এমনভাবে বিষয়টিকে হ্যান্ড ওভার করা যে যাতে তারা ভালনারেবল হয়ে যায় একটা পজিশনে গিয়ে? বিকজ গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে তো আমরা যেই শক্তি শেখ হাসিনার মতো একটা শক্তিকে পরাজিত করলো, দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট রেজিমকে তারা চেঞ্জ করে ফেললো, তারা সেটাকে একেবারে কুঠারাঘাত করে ভূমিধস বিজয় নিয়ে তারা ফিরে আসলো, সেই ছাত্র নেতৃত্ব বা সেই তরুণ নেতৃত্ব এইভাবে মুখ থুবড়ে পড়বে, এটা আসলে আমি কোনোভাবে কল্পনা করতে পারি না।
এর কারণ অভ্যন্তরীণ কোন্দল, বিপ্লবীদেরকে মাইনাস করা এবং নিজেদের কাছে জুলাইকে কুক্ষিগত করা অন্যতম কারণ। এনসিপির বিষয়টা কিন্তু আসলে আমার জায়গা থেকে যে ডক্টর ইউনূসকে মিনিমাম 5 ইয়ার্স পর্যন্ত ক্ষমতায় রাখা, এবং সেটা সম্ভব হতো তখনই যখন প্রকৃত বিপ্লবীরা তাদের নির্দিষ্ট স্থানে দায়িত্ব ভাগাভাগির সুযোগটা পেত। তখন এটা নিজেদেরকে ওন করে, নিজেদের মনে করে তারা এখানে কাজ করতো, এবং এই ধরনের কোনো এই যে দুর্নীতি, তদবির, অমুক তমুক এই ধরনের কোনো বিষয় তখন সামনে আসতো না, এবং এই ধরনের কোনো বিষয় তারা আসলে জড়িয়ে যেত না। তখন শেষ 1 বছরের আগ মুহূর্তে গিয়ে তখন তারা রাজনৈতিক দলের ঘোষণা দিতে, এর মধ্যে তাদের কার্যক্রমই হয়ে যেত তাদের রাজনৈতিক প্রচারণা, যেটা একটা আমি বলতে পারি যে একটা কভার অফ একটা প্রচারণা হয়ে যেত তাদের জন্য। কিন্তু সেটি না করে এরা হচ্ছে নিজেদের লোভ সামলাতে না পেরে ইমিডিয়েটলি রাজনৈতিক দল তো এক একটা মানি গ্র্যাবিং ম্যাগনেট হয়ে দাঁড়াচ্ছে। রিসেন্টলি সময় আমরা দেখেছি যে কলার ছাতার মতো রাজনৈতিক দল হয়েছে। এই পর্যন্ত না 100-র বেশি অধিক এবার মনোনয়ন জমা পড়েছিল রাজনৈতিক বিভিন্ন দল থেকে। তো সেই জায়গা থেকে এই গতানুগতিক ধারার বিষয়গুলোকে এনসিপি পর্যালোচনা করা উচিত ছিল। আইদার আমি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিব, তখন আমি জানি যে এই ক্ষেত্রে আমার 100% চান্স আছে আমাদের উইন করার বা আমরা সামনে যাওয়ার, এবং আমাদেরকে কোনো ধরনের কোনো বিতর্ক মধ্যে ফেলতে পারবে না এরকম একটা পজিশনে। কিন্তু এরকম ভালনারেবল পজিশনে নিয়ে নিজেদেরকে বিতর্কিত করে একটা জায়গায়, সেটা জামাত হোক, বিএনপি হোক বা অন্য যে কোনো দলই হোক, কারোর সাথেই আমাদের এভাবে একত্রতা বোধ বা এভাবে সামনে একত্রিত হয়ে একটা দল হিসেবে, একটা জোট হিসেবে না গিয়ে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে একটি দল হিসেবে যাওয়া উচিত ছিল। বাংলাদেশ আসলে কোন পথে এগোচ্ছে? এই যে খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন, জামায়াত এনসিপির জোট এবং বিপ্লবীদের হতাশা, এই যে এত বিপরীতমুখী স্রোতের মাঝখানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথটি আসলে কতটা মসৃণ হতে পারে সামনে? এই গণতন্ত্র যাত্রা যে পথটা সুগম হয়েছিল, সেটা আমার মনে হয় কেন যেন একটু অনেক বাধা আসতে চলেছে, বাধা আসছে এবং একটু অনেক দিকে মোড় নিয়েছে। তো এই গণতান্ত্রিক যে যাত্রা সুগম হতে পারতো যদি না ছাত্র জনতার এই যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে ছাত্র এবং জনতা, সাধারণ জনতা যারা ছিল, তারা যদি ওতপ্রোতভাবে সংযুক্ত থাকতে পারতো এবং যে সকল প্রচলিত এবং পূর্বে যে সকল রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে প্রেশার গ্রুপে প্রেশারে রাখতে পারতো। ঠিক আছে, যে এখনো আমরা একত্রিত আছি, একসাথে আছি, কোনো রকম বিরূপ কোনো কিছু হলে আমরা আপনাদেরকেও প্রশ্ন করব, আপনাদেরকেও জবাব দিতে হবে। তো এই একটা বিষয়গুলো, এবং এনসিপি যেভাবে আসলো, হ্যাঁ অনেক শিক্ষার্থীর হয়তো অবহেলিত ফিল করেছে, অনেক শিক্ষার্থীকে বঞ্চিত করা হয়েছে এবং ওরা পুরো আন্দোলনটাকে কুক্ষিগত করেছে, নিজেদের বলে দাবি করেছে, যেটা আওয়ামী লীগকেও করতে আমরা দেখেছি 71 নিয়ে। রাজনীতি কিন্তু চর্চা হয় আইডিওলজি বা কোনো ব্যক্তির একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের যে লিগেসি থাকে এটার উপর ভিত্তি করে। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু এরকম আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্র্যাকটিসের কোনো সুযোগ কিন্তু নাই, আমরা দেখি না। সবাই এখনো পার্টিক্রেসিতে অভ্যস্ত, স্থানীয় নেতা এবং তার সাথে করে ওই দলকে সাপোর্ট দেওয়ার যে ব্যাপারটা, এই কারণে কিন্তু আমাদের সবসময় গণতন্ত্রটা ব্যাহত হয়েছে। কিন্তু তাদেরকে বুঝতে হবে সাস্টেনেবল অ্যান্ড স্টেবল ইকোনমিক্সও যে আমাদের একটা অধিকার, এবং এটা সরকারের দায়িত্ব এটা নিশ্চিত করে দেওয়া, এবং আমাদের ভবিষ্যৎ, আমাদের ক্যারিয়ার, কর্মক্ষেত্র এটাকে বিস্তার ঘটানো, এবং আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনা, এটা তো সরকারের দায়িত্ব। এটা আমরা ভুলে যাই, এবং এটা আমাদের যে অধিকার, এটা চেয়ে নিতে হবে, এটা প্রশ্ন করতে হবে, এটা সাধারণ মানুষ ভুলে যায়। তো সেই জায়গাটা থেকে আমি এবং আমাদের এক্সপেকটেশন ছিল এনসিপি আইডিওলজিক্যাল পলিটিক্যাল প্র্যাকটিসে আসবে, যেখানে তারা চাবে সেখানে কানেক্টেড থাকবে শুধুমাত্র যে আইডিওলজিক্যাল এবং সম্ভাবনার বাংলাদেশের সম্ভাবনাটাকে জিয়ে রাখার জন্য, কিন্তু সেটাও ব্যাহত হচ্ছে। এখানে আমি দেখেছি যে লেজুর ভিত্তিক, এনসিপির মধ্যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা চলছে। একটা বিষয় আমি আপনাকে বলি, এনসিপি কিন্তু অল্প সময়ে সকলের অ্যাকসেপ্টেন্সের জন্য হোক এবং মিডিয়ার যে এক্সপোজারটা পেয়েছে শুধুমাত্র আপরাইজিং এর হোল্ডার হিসাবে, একক অধিপত্য হিসাবে, তো সেই জায়গার জন্য হোক, ওরা কিন্তু বেশ বড় একটা দল গুছিয়েছে। কিন্তু দল গোছানোর আগেও একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, হচ্ছে সংগঠক একটা খোঁজা। তো এনসিপি যদি আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যদি কার্যকর রাখতো, বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন দাবি আদায়ের মধ্য থেকে যদি তারা তাদের সংগঠককে গুছিয়ে নিতে পারতো, বিভিন্ন মফস্বল থেকে, বিভিন্ন এরিয়া থেকে, বিভিন্ন জেলা শহর থেকে, তাহলে কিন্তু তাদেরকে দিয়েই কিন্তু সম্ভাবনা একটা এনসিপি দল গঠন করতে পারতো, আমি মনে করি। কিন্তু তারা সেটা করেননি। তারা সেটা কি করেছে, তাদের পরিচিত যারা আছে, এর ফলেই আমার মনে হয় রাজনৈতিকভাবে যে মোকাবেলার একটা জায়গা থেকে, শক্ত অবস্থান থাকে, সেটা তিনি করতে পারেন নাই। এনসিপি সেই চিরাচরিত পার্টিক্রেসি যে রাজনীতি, সেটা প্র্যাকটিসে মগ্ন হয়ে আছে, এবং এখন শুধুমাত্র ক্ষমতায় এবং ক্ষমতার কাছে যাওয়ার জন্যই এই যে জোট, যে বর্তমান যে স্ট্র্যাটেজি তারা ফলো করতেছে, সেটাই করছে।
এবং যেটা আমাদেরকে আসলে মর্মাহত করে। একই প্রশ্ন যে বাংলাদেশ আসলে কোন দিকে এগোচ্ছে? আমরা 16 বছর আমাদের যে সময়টা তরুণ, এই তরুণ সময়টার পুরোটা অংশ আমরা হচ্ছে 16 বছর শেখ হাসিনাকেই দেখেছি বা তার ক্ষমতায় দেখেছি। এর আগের মুহূর্তে যতটুকু দেখেছি সেটাকে আসলে ওই মুহূর্তে মূল্যায়ন করার মতো ওই ধরনের তাড়িত ব্যাপার আসলে আমাদের মধ্যে আসে নাই। বা একটা জিনিস হয় কি যে যখন নেগেটিভ কোনো জিনিস হয় তখন এটাকে সলিউশন খুঁজতে গেলে অনেক বিষয় রিসার্চ করতে হয়। শেখ হাসিনা কেন এভাবে দেশ চালাচ্ছেন, কেন স্বৈরাচার উত্থান হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন চলে আসে। তখন এটা উত্তর খোঁজার জন্য কিন্তু আমরা হচ্ছে ইতিহাস জানি বা পূর্ববর্তী যে ইনসিডেন্টগুলো ঘটে বা ইভেন্টগুলো ঘটে সেগুলো জানতে পারি। দেখুন, আগামীর বাংলাদেশ এতটুকু বলতে পারে, একটা কথা কিন্তু বারবার আসছিল যে ফ্লোটিং ভোটার। আগামীর বাংলাদেশ যদি রাজনৈতিক অঙ্গনে চিন্তা করেন যে কে ক্ষমতায় আসছে সেই জায়গা থেকে, এই যে ফ্লোটিং ভোটার বা নতুন যে একটা এভরি 100 ইয়ার্স অর এভরি 50 ইয়ার্স এটার মধ্যে যে একটা করে বড় একটা মুভমেন্ট হয়, ম্যাস একটা আপরাইজিং হয়, আপরাইজিং দিয়ে নতুন একটা রেজিমের সৃষ্টি হয় বা নতুন একটা রেজিমের শিফট করে। নন পলিটিক্যাল যারা ছিলেন, অর্থাৎ যারা কখনো এই যে প্রাইভেট ইউনিভার্সিটির কথা বিশেষ করে বলছি, আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা, তারা তো হচ্ছে যে কোনো অন্যায়ের প্রতিবাদটাকে তো একটা তারা ধর্মীয় জায়গা থেকে বেশি ব্যাখ্যা করে। সেই বিষয়টা আমাদের মধ্যেও ছিল, বাট তাদের জায়গা থেকে এটাকে একটা জিহাদ হিসেবে তারা উল্লেখ করেছে। তো তাদের কাছে এটা খুব বেশি, অনেক বেশি হোলিস্টিক একটা ব্যাপার। আমাদের কাছে এই বিষয়টি শিক্ষার্থীদের কি বলবো, শিক্ষার্থীদের দাবি রক্ষার্থে বা শিক্ষার্থীদের দেশের জনতার তাদের অধিকার রক্ষার্থে একটা আন্দোলন এবং একই সাথে স্বৈরাচার দমনের একটা আন্দোলন। তো সেই জায়গা থেকে এই দুটো বিষয় একসাথে মিলেমিশে একাকার হয়ে এখানে একটা নতুন একটা ডিমেনশন সৃষ্টি করেছে, যেখানে এই বিষয়টা সব থেকে বেশি মুখ্য, যে আমাদের অবদান যেখান থেকে ছিল সেই জায়গা থেকে আমরা যে জন্য এত ব্লাডশেড হলো, 1400-র বেশি শিক্ষার্থী বা 1400-র বেশি জনসাধারণ শিক্ষার্থী সহ সবাই মারা পড়লো, সেটার জন্য নতুন করে আরেকটা স্বৈরাচারী তৈরি হবে কিনা, স্বৈরাচার তৈরির দিকে যাচ্ছে কিনা, এই বিষয়টি যখন সামনে চলে আসবে তখন কিন্তু জনগণের মধ্যে এই জিনিসটা বারবার মাথায় আসবে যে শেখ হাসিনার মতো একটা শক্তিকে আমরা পরাজিত করেছি। একটা স্বৈরাচারী 16 বছর যে সরাসরি দাবি করতো যে এই দেশ তার বাবার নিজের এবং পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করত, আগামী 10 বছর বা 15 বছর অ্যাটলিস্ট পরবর্তী সময় পর্যন্ত, পরবর্তীটা লম্বা সময় পর্যন্ত জনগণের এই মাইন্ডসেটটা থেকে যাবে। এটাকে বারবার উজ্জীবিত করার জন্য এই ইতিহাসটা কতবার পড়ানো হবে, ইতিহাসটা কতবার সামনে আসবে, এটার উপর নির্ভর করবে যে বাংলাদেশের মানুষ তখন কি ডিসাইড করবে পরবর্তীতে। আমরা অ্যাজ ইউজুয়াল জানি যেটা, যে আওয়ামী লীগের পর বিএনপি, বিএনপির পর আওয়ামী লীগ, বিষয়গুলো সবসময় এভাবেই যাচ্ছিল, এভাবে যাওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে যদি নতুন রাজনৈতিক দল, এই জন্য আমি বারবার আগের প্রশ্নের উত্তরগুলোতে বলেছি নতুন একটা রাজনৈতিক দল হিসেবে আসা উচিত, যে কোনো জোট না, আমি একটা স্বতন্ত্র রাজনৈতিক দল। এবং সেটার জন্য যে পরিমাণ সময়, সেটা আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর এখানে কিছু ডাইলেমা আছে, তাদেরও সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে তারা কেউ আমাদেরকে এই সুযোগটুকু দিতে যাচ্ছিলেন না। সবার আমাদের এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় একটা সময় আমাদের জন্য দরকার ছিল, যে সময় আমরা গুছিয়ে নিতে পারতাম। এবং এটা অ্যাজ আ পলিটিক্যাল পার্টি হিসেবে চিন্তা না করে দরকার ছিল হচ্ছে অ্যাজ আ হোল নেশন হিসেবে চিন্তা করা, যে আমাদের কান্ট্রির ভালোর জন্যই আমাদের তৃতীয় একটা শক্তি আসা দরকার। কিন্তু সেই সময়টা আমরা এবার মনে হলো ব্যর্থ হলো। সেটা, সেই শক্তিটা হতে পারতো এনসিপি। অভ্যুত্থানের কোনো একটা বিশাল একটা অংশ নিয়ে সেই সময়টা, সেই জায়গাটা গঠন করা সম্ভব ছিল, কিন্তু আসলে আমাদের নিজেদের ভুল বা নিজেদের জায়গা থেকে যথেষ্ট সেই অর্থে আমাদের ইচ্ছা ছিল না, ইচ্ছার ঘাটতি। একই সাথে অন্যান্য পলিটিক্যাল পার্টি তারা এই বিষয়গুলো পলিটিক্যালি মোকাবেলা করছিলেন এবং তারা কোনোভাবে এটাকে আসলে একটু সহনশীলতার পর্যায়ে থেকে আমার মনে হয় না চিন্তা করছিল। যদি চিন্তা করতো অবশ্যই এখানে সম্ভব ছিল। এখানে কেউ কাউকে নিজের দলে টানার জন্য, নিজের দলে টেনে নিজেরা জিতে যাবো, বিষয়টি এভাবে আসলে ব্যাখ্যা করার মতো কোনো সুযোগ ছিল না অ্যাটলিস্ট। তবে আমার এতটুকু আশ্বাস, প্রিভিয়াস রেজিম থেকে তারা এতটুকু শিক্ষা নেবে যে শুধু যে আমি কোটা সংস্কার বিষয় নিয়ে আন্দোলন করতে হবে, আমার দেশের জনগণ তো আসলে নিজেদের রাইট সম্বন্ধে নিজেরা সচেতন না। অধিকারটা কি, অধিকার বলতে কোন অধিকারের কথা আমি বলছি, অধিকারটা কিরূপ হতে পারে। আমি যে আজকে আমাকে 1000 বা 10,000 টাকার বিনিময়ে বা আমাকে কিছু স্বার্থের বিনিময়ে আমার কাছ থেকে ভোটটা লিখে নিল, এই ভোটের জন্য যে আমি আগামী 5 বছরের জন্য একটা ইনফিজিক্যাল না হলেও আমি অন্যভাবে একটা জেলের মধ্যে আটকে গেলাম এবং আমার চিন্তা চেতনার কতটুকু এখানে প্রতিফলন ঘটবে। মূল কথা আমাদের এক একটা ভোট যে কতটা মূল্যবান নিজেরাও জানি না। এবং এই বিষয়গুলো সম্বন্ধে আসলে সচেতন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ইচ্ছা করে করবে না। যদি করে, জনগণ যদি সচেতন হয়ে যায়, তখন কিন্তু তারা এগুলোকে র্যাশনালাইজড ওয়েতে চিন্তা ভাবনা করবে। কিন্তু এই চিন্তা ভাবনা অ্যাটলিস্ট না করতে পারলেও অ্যাটলিস্ট এতটুকু বলা যায় যে আমি স্বৈরাচার, গভর্নমেন্ট আসলে গভর্নমেন্টের জায়গা থেকে এই ধরনের সিচুয়েশনে তারা পড়বে, এইভাবে পতিত হবে, এইভাবে পরাজিত হবে। সেই জায়গা থেকে আসলে মূলত এগুলো ব্যাখ্যা করে তাদের জায়গা থেকে সুযোগ আছে, তাদের জায়গা থেকে শুধরানোর সুযোগ আছে। তারা অ্যাটলিস্ট এটা চিন্তা করবে। জনগণের জায়গা থেকে যদি জনগণ ওভাবে নাও চিন্তা করতে পারে, কিন্তু তাদের এই ভয়টা কিন্তু তাদের মধ্যে থাকবে যে শেখ হাসিনাকে পলায়ন করতে হয়েছে। এবং এটা আরো জোরালো হবে
যদি হাদি হত্যার বিচারটা হয়, যে স্বৈরাচার পলায়ন করার পরে তারা যে ধরনের এনার্কি দেশের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করে, যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, সেটা পরিণতি কি হতে পারে, এবং কোনো বহির দেশের শক্তিকে কেন্দ্র করে কোনো বাহিরের কোনো ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে যে ক্ষমতায় বসবে তার অবস্থানটা যে প্রিভিয়াস গভর্নমেন্টের মতো, স্বৈরাচার গভর্নমেন্টের মতো হবে, সেটা কিন্তু তাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়ালো। তো মোটা দাগে আমি বলতে পারি যে আমাদের অবস্থান থেকে আমরা তো সচেতন থাকবোই। এই গণঅভ্যুত্থান থেকে যারা নির্বাচন বা কোনো সরকার গঠনের কোনো অবস্থানে পার্টিসিপেট করছেন না, এই সিভিল সোসাইটি বা এই যে নতুন নতুন গ্রুপ, এই যে আমি বললাম অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন থেকে শুরু করে আরো নতুন নতুন গ্রুপ যে ক্রিয়েট হয়ে দাঁড়াচ্ছে, এরা কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকবে। এবং এরা যখনই কোনো ধরনের কোনো ইন্ডিভিজুয়াল হোক বা অ্যাজ এ গ্রুপ অফ পিপল হোক, যখনই কোনো ধরনের কোনো এই ধরনের কোনো অবস্থার সৃষ্টি হবে যে দেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হচ্ছে এবং ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে দেশের সার্বভৌমত্বের একটা অংশকে আমরা বিকিয়ে দিচ্ছি, এই ধরনের কোনো অবস্থা ক্রিয়েট হলে তখন কিন্তু এর আবার সামনে চলে আসবে। তো মোটা দাগে আমি এতটুকু বলতে পারি যে আমি আসলে একেবারে আশা হারিয়ে ফেলছি না। অ্যাটলিস্ট পরাজিত স্বৈরাচারকে যাতে আমরা ফিরিয়ে না আনি এবং সেটা যাতে নতুন স্বৈরাচার আবার তৈরি না হয়, সেই দিকে আমরা সবাই সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। এবং আমিও বলতে চাইবো, নানা রকম হতাশার মধ্যে আসলে একটি সোনার বাংলা গড়ার প্রত্যাশা নিয়ে আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আয়োজনে উপস্থিত থাকার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।